চিত্রচিরে চৈত্র মাস, লেখনীতে মম সাহা, পর্ব সংখ্যা ২৭। পুরো শহর জুড়ে ছেপে গিয়েছে বাহার ভাইয়ের নিখোঁজ বিজ্ঞপ্তি। যে যেখানেই তাকে দেখবে সাথে সাথে যেন খোঁজ দেয় ভার্সিটির নেতা সাহেব কিংবা পুলিশকে। কৃতজ্ঞতায় বিরাট পাবলিক, ভার্সিটির একজন ক্ষমতাশালী নেতা। পোস্টারগুলো তাহলে সেই নেতাই ছাপিয়েছে? মানবতা আজকাল বেঁচে আছে কিনা তাই তো নেতারা সহ একজন খুনিকে খোঁজার জন্য সাহায্য করছে আইনজীবীদের। কোচিং থেকে ফেরার সময় বড় বড় পোস্টারগুলোতে চোখ বুলিয়ে বুলিয়ে ধীর পায়ে হেঁটে যায় চিত্রা। রাস্তাটা খালি পেলেই ছুঁয়ে দেয় পোস্টারের মাঝে থাকা বাহার ভাইয়ের সাদা কালো মুখমণ্ডলকে। কেবল পুরো শহর না, পুরো পৃথিবীও যদি বাহার ভাইয়ের বিপরীতে চলে যায়, তবুও বাহার ভাইয়ের পক্ষে কেবল একজন মানুষ থাকবে, সে হলো চিত্রা। পুরো দুনিয়া তার কাছে মিথ্যে, কারণ সে জানে তার বাহার ভাই একমাত্র সত্য। তন্মধ্যেই চিত্রার কাছে থাকা তার স্মার্টফোনখানা সশব্দে বেজে উঠল। চিত্রা রয়ে সহে কল তুলতেই ওহি চিন্তিত কণ্ঠে ভেসে এলো। কই তুই? সবাইকে বললি একত্রিত করতে, এখন দেখি তোরই খবর নেই। চিত্রা ক্ষীণ কণ্ঠে জবাব দিল, এই তো রাস্তায় আসছি। চিত্রার কাছ থেকে উত্তর পাওয়ার পরও ওহি ফোনটা কাটল না। তখনও ফোনে হুড়মুড় করে বাড়ছে সেকেন্ডের হিসাব। চিত্রাও কাটল না ফোন, কারণ সে জানে ওহি আপা কিছু বলার জন্য সময় নিচ্ছে। সেও চুপ থেকে সময় দিল। সেকেন্ডের কাঁটা পেরিয়ে যখন মিনিটে গেল, তখন ওহি ধীর কণ্ঠে বলল, তুইও কি বিশ্বাস করিস বাহার ভাই এমন কাজ করেছে? রাতের আকাশে কখনো সূর্য ওঠে আপা? চিত্রাও অদ্ভুত প্রশ্নে হয়তো থতমত খেল ওহি। তাই তো বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করলো, কি বলছিস? উত্তর দাও আগে। রাতের আকাশে কখনো সূর্য ওঠে না? কেন ওঠে না? এমন গুরুত্বপূর্ণ প্রশ্নে চিত্রার এহেন কথায় বিরক্ত হলো ওহি। অধৈর্য কণ্ঠে বলল, এটা অসম্ভব, তাই ওঠে না। তেমনি অসম্ভব আমার বাহার ভাইয়ের নামে ছড়ানো কলঙ্কের সেই কাজটা। চিত্রার উত্তরে হয়তো তাজ্জব বনে গেল। এই মেয়েটাও যে ঘুরিয়ে পেঁচিয়ে এমন জবাব দিবে তা যেন তার ধারণার বাহিরে ছিল। তবে মনে মনে বেশ খুশিও হলো সে। প্রশান্তি মাখানো কণ্ঠে আত্মবিশ্বাসের সাথে বলল, কেবল এই মনোভাবটা নিজের মাঝে রাখবি, তবেই হবে। তুমি রেখেছো তো আপা? তুমিও নিশ্চয় এমন বিশ্বাস পুষে রেখেছ, তাই না? চিত্রার প্রশ্নে আবারও হোঁচট খেল ওহি। আমতা আমতা করে বলল, বাহার ভাই বিশ্বাসযোগ্য মানুষ, তাই এটা ভাবাও স্বাভাবিক। বাহার ভাই তো ভালোবাসার যোগ্য মানুষও, তবে ভালোবাসলে না কেন? চিত্রার প্রশ্নে কেঁপে উঠল ওহি। মেয়েটা আজ কথায় জব্দ করার খেলায় নেমেছে। কি সুন্দর সহজ সরল ভাবে কঠিন একটা প্রশ্ন করে ফেলল। কিন্তু ওহিও কম বুদ্ধিমতী না। তার ওপর সাইকোলজির স্টুডেন্ট। চিত্রা যে মতিগতি চলছে বর্তমানে তা বুঝতে খুব বাকি রইল না তার। তবে সে চিত্রার মন মতো উত্তর দিল না, বরং ঘুরিয়ে পেঁচিয়ে বলল, সবাই যোগ্যতার মূল্য দিতে পারে না, তাই হয়তো বাহার ভাই ভালোবাসা পাওয়ার যোগ্য হয়েও ভালোবাসা পায়নি। চিত্রা হাসল। ওহি আপা যে খুব চালাক তা সে ভালো করেই জানে, তবু আরেকটু বুদ্ধির পরীক্ষা করে নিল। সে জানতো ওহি আপা কখনো ভালোবাসা স্বীকার করবে না। যা পায়নি, যা পাবে না তা পাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করাও এক ধরনের বোকামি, আর ওহি আপা বোকামি খুব কমই করেন। সওদাগর বাড়ির ড্রয়িং রুমে গভীর নিস্তবতা। আজ বাড়ির মধ্যমণি হলো চিত্রা। এই মেয়েটার চোখে মুখে আজ কেমন উপচে পড়া রহস্য, কিছু অদ্ভুত ঘটনা ঘটার সম্ভাবনা। সোফায় যার যার মতো অবস্থানরত আছে সওদাগর বাড়ির সদস্যরা। রোজা সওদাগরের মুখে আগের মতোই ভার ভার। চিত্রা সোফার খালি জায়গাতে এসে বসল। তুহিন মাহাতাবও আছেন এখানে উপস্থিত। চিত্রার এমন রহস্যময় নিশ্চুপতায় বিরক্ত হলেন নুরুল সওদাগর। তার গুরুগম্ভীর কণ্ঠে বললেন, কি সমস্যা তোমার? আমাদের সময়ের কি কোনো দাম নেই তোমার কাছে? হেয়ালি করছো কেন? চিত্রা বাবার কথাতেও তেমন পাত্তা না দিয়ে সোফায় আয়েশ করে হেলান দিয়ে বসল। তারপর অদ্ভুত কণ্ঠে বলল, আব্বু আপনি কখনো আমায় ভালোবাসেননি কেন? এমন সময়ে চিত্রার এমন প্রশ্নের জন্য সবাই হয়তো প্রস্তুত ছিল না। নুরুল সওদাগরও খানিক থতমত খেয়ে গেল। বিস্ফোরিত নয়নে তাকিয়ে রইল মেয়ের পানে। সে হয়তো বোঝার চেষ্টা করেছে তার মেয়ে কি বলতে চাচ্ছে, কিন্তু বুঝতে সক্ষম হলো না কেউ। সবারই হতভম্ব অবস্থা থেকে ক্ষীণ হাসল চিত্রা।
কেমন গুমোট পরিস্থিতি তৈরি করে বলল, জানেন আব্বু, আমি হয়তো একমাত্র মেয়ে যে আব্বুর ভালোবাসা পাওয়ার জন্য নিঃসন্দেহে জান কোরবানি দিয়ে দিতাম। কিন্তু আপনি তো ভীষণ শক্ত পাথর। আমার জানো আপনার দম্ভের কাছে খুবই তুচ্ছ। আমাকে অপছন্দের কারণ কি কেবলই আমার জন্ম পরিচয়? চিত্রা। মায়ের কণ্ঠে বিস্ময়, ডাকের মাঝে ধমক। চিত্রা তাকালো মায়ের দিকে, মুচকি হেসে বলল, আজ আমি না হয় একটু বলি আম্মু। জানো আম্মু, আব্বু আমায় একটুও ভালোবাসেনি। আমার কত খারাপ লাগতো, কত কান্না করতাম, কত আল্লাহর দরবারে দোয়া করতাম কেবল আব্বু যেন আমায় একটু ভালোবাসে। কিন্তু আব্বু আমায় ভালোবাসেনি আম্মু। আল্লাহ এরপর যদি কাউকে সিজদা দিতে বলতো তাহলে সেই সিজদাটা আমি আব্বুকে দিতাম, অথচ সেই আব্বু কিনা আমায় ভালোবাসলো না। আমার এক জীবনে এমন বিশাল আফসোস পুষে বাঁচতে হবে ভাবিনি। তুমি আমায় তো কত সুন্দর জীবন দিলে আম্মু, একটু আব্বুর ভালোবাসা তো দিলে না? মুনিয়া বেগম টলমলে অশ্রু নিয়ে মেয়ের পানে তাকিয়ে আছেন, চোখে মুখে তার অবিশ্বাসের ছাপ। চিত্রা চঞ্চল হলেও কখনো আবদার, অভিযোগ, অভিমান কিংবা বায়না করেনি মায়ের কাছে। কিন্তু আজ যখন সবকিছু মায়ের পায়ের কাছে ঢেলে দিল, তখন মায়েরই বা কি বলার থাকতে পারে? নুরুল সওদাগরের কথা বলার প্রায় বন্ধ হওয়ার উপক্রম। আজ যেন নতুন চিত্রাকে দেখছে সে। মেয়েটার এমন পরিবর্তন ভাবিয়ে তুলল সবাইকে। বাঁ চোখ দিয়ে গড়িয়ে পড়া অশ্রুকণাকে ভীষণ অবহেলায় মুছে ফেলল চিত্রা। তাচ্ছিল্য করে বলল, আজ এমন কথা কেন বলছি সেটাই ভাবছো তাই না? দেখেই বলছি। যখন বাঁ হাতটা ঝলসে গেল হসপিটালের বিছানায় বেঁচে থাকার যুদ্ধে আমি অনবরত ছুটে যাচ্ছি, তখন আপনি আব্বু আমার ছায়া না হয়ে আমার দিকে ছুঁড়ে মারলেন অবিশ্বাসের তীর। আমি সেদিন কতটা ব্যথা পেয়েছিলাম তা আপনাকে বোঝাতে পারবো না আব্বু। সেদিনেই ঠিক করেছিলাম আপনার অবিশ্বাসের তীর আমি ভেঙে দিব। আর আজকে সেই দিন। চিত্রার শেষ কথায় অবাক হলো সবাই, কিন্তু বুঝে উঠতে পারল না কথাটির সারাংশ। ঘেমে নিয়ে একাকার মাহাতাব শার্টের বাহুতে কপালের ঘাম মুছতে মুছতে কেমন বোকা বোকা কণ্ঠে বলল, কি বলছো এসব? মাহাতাবের অবস্থা দেখে খিলখিল করে হেসে উঠল চিত্রা। সেকেন্ডের মাঝে বারবার তার পরিবর্তন ভাবিয়ে তুলছে সবাইকে। অনাকাঙ্ক্ষিত ঝড়ের আভাসও যে পাচ্ছে সবাই। ওহি অধৈর্য কণ্ঠে বলল, কি বলছিস তুই? তোমরা জানতে চাও না আমাদের এই ঝলসানোর কারণকে? কে আবার? মহিন? চিত্রার প্রশ্নে ওহির সহজ সরল উত্তর। চিত্রা হাসল, ডানে বামে মাথা নাড়িয়ে বলল, ভুল উত্তর। এতক্ষণে ড্রয়িং রুমের অবস্থানরত প্রত্যেকের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অবাক প্রত্যেকটা মানুষ। চিত্রার কথার অর্থ যেন বুঝছে না কেউ। ধৈর্যের বাঁধ ভাঙল এবার তুহিনের। উৎকণ্ঠিত হয়ে বলল, তবে কে করেছে তোদের সাথে এমন? চিত্রা হেলতে দুলতে মাহাতাবের কাছে এসে বসল। ফিসলে কণ্ঠে বলল, কি দুলাভাই, আপনি বলবেন না আমি বলবো? মাহাতাবের অবস্থা তখন বেহাল। মুখের মাঝে কৃত্রিম হাসি আঁকার মিছে চেষ্টাও করল। ভয়াত্মক কণ্ঠে বলল, কি বলছো শালিকা? আমি জানবো কিভাবে? জানবেন না কেন? আপনি নিজে করলেন সেই কাজ, অথচ বলছেন অন্য কথা। ইটস নট ফেয়ার। বড়সড় একটা বিস্ফোরণ হয়ে গেল ড্রয়িং রুমে। সমস্বরে সবাই চেঁচিয়ে উঠে বলল, কি? চিত্রার চোখ মুখে এতক্ষণে ঠাট্টার জায়গায় ছড়িয়ে গেল কাঠিন্যতা। দৃঢ় কণ্ঠে মাহাতাবের দিকে তাকিয়ে বলল, আপনি আমাদের সাথে এমনটা কেন করেছেন দুলাভাই? মাহাতাব ততক্ষণে ঘেমে নিয়ে একাকার। উপস্থিত মানুষগুলো প্রতিক্রিয়া দেখাতে ভুলে গেল। একবার মাহাতাব আর একবার চিত্রার দিকে তাকালো তারা। তন্মধ্যেই চাঁদনি সোফা ছেড়ে ধপ করে উঠে এলো। মুখ চোখ তার লাল। রাগে দিশেহারা হয়ে সে চিত্রার গালে চড় বসানোর জন্য হাত তুলতেই তার হাত ধরে থামিয়ে দেয় চিত্রা। মুখে আগের ন্যায় হাসি বজায় রেখে বলে, আরে আপা থামো, এত তাড়াতাড়ি চড়টা ওয়েস্ট করো না। বলা তো যায় না অন্য কারুর প্রয়োজন হতে পারে। চাঁদনি ফুঁসে ধমক দিয়ে বলল, তুই কেমন মেয়ে রে চিত্রা? তোকে এত আদর করেছি আমি, অথচ তুই কিনা আমার মায়ের আচরণের রাগ আমার আর আমার স্বামীর উপর উঠাচ্ছিস। এসব মিথ্যে বলে এই তোর আচরণ? চিত্রার হাসি হাসি মুখ থমথমে হলো। শক্ত কণ্ঠে বলল, তোমার মায়ের প্রতি বা তোমার প্রতি আমার কোনো রাগ নেই।
একটা সময় এই বাড়ির নুন খেয়েছি, তাই এর গুণ গাইতে হবে। আমি যা বলছি তা এক বিন্দুও মিথ্যে না। আগে শুনবে, তারপর যা বলার বলবে। চিত্রার মুখের চিলিক দেওয়া আত্মবিশ্বাস দেখে চাঁদনির তরতরজা টকবগে রাগটা মিইয়ে এলো। ধীর কণ্ঠে বলল, আচ্ছা বল, কি বলবি? চিত্রা ছোট্ট শ্বাস ফেলে, মাহাতাবের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি দেয়। অতঃপর নিজের বড় চাচা আফজাল সওদাগরের দিকে তাকিয়ে প্রশ্ন ছড়ে, চাচা, তুমি কি রফিক মোহাম্মদ নামের কাউকে চেনো? আফজাল সওদাগর কপাল কুঁচকালেন, কতক্ষণ মনে করার চেষ্টা করলেন এমন নামের কাউকে চেনে কিনা। অতঃপর ব্যর্থ হয়ে হতাশ স্বরে বললেন, না আম্মু, মনে পড়ছে না। আমি মনে করাচ্ছি। আজ থেকে ২০ কিংবা ২১ বছর আগে তোমার কোম্পানিতে একজন শ্রমিককে চুরির দায়ে ফাঁসানো হয়। তা নিয়ে অনেক গন্ডগোল চলে কয়েকদিন। অতঃপর সেই ভদ্রলোক তার গায়ে লাগানো তকমা সইতে না পেরে আত্মহত্যা করে। মনে পড়ল এবার? আফজাল সওদাগরের কুঁচকানো ভ্রু সোজা হয়। ঘটনা মনে পড়তেই সে অনবরত মাথা নাড়তে নাড়তে বলে, হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। সে অনেক আগের কাহিনী। বেচারা নির্দোষ ছিল, কিন্তু ভুল তথ্যের কারণে তাকে হেনস্থা পোহাতে হয় এবং সে এটা মানতে না পেরে আত্মহত্যা করে। কিন্তু এটার সাথে ওটার কি সম্পর্ক? সম্পর্ক আছে চাচা। সেই রফিক মুহাম্মদের ছেলেই মাহাতাব দুলাভাই। আফজাল সওদাগর হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে রইল। বিস্মিত কণ্ঠে বলে উঠল, কি পাগল হলে নাকি? মাহাতাবের বাবা মারা গেছে ৩ বছর আগে। তুমি কি বলছো এসব? আমি মোটেও ভুল বলছি না চাচা। দুলাভাই সে লোকের ছেলে, আর ৩ বছর আগে যে লোকটা মারা যায় তিনি কেবল আর কেবলমাত্র মহিনের বাবা। চিত্রার রহস্যমাখা গোলকধাঁধায় ফেঁসে সবাই হতভম্ব। ওহি হতভম্ব কণ্ঠে বলল, মানে? মানে হলো লতা আন্টি, মানে মাহাতাব দুলাভাইয়ের মা, রফিক আঙ্কেলের মারা যাওয়ার পর আবার দ্বিতীয় বিয়ে করেন এবং সেই ঘরের সন্তানই হলো মহিন, তাই না আন্টি? শেষের প্রশ্নটা লতা বেগমের দিকে তাকিয়ে রইল চিত্রা। মহিলা রীতিমতো তাজ্জব বনে রইলেন। প্রশ্নটা করলেই উপর নিচ মাথা নাড়িয়ে ক্ষীণস্বরে বলল, উপস্থিত সবার মাঝে অবিশ্বাসকর পরিস্থিতি। একজন আরেকজনের মুখ চাওয়াচাই করছে। এমন কিছু যে থাকতে পারে তা কেউ খুনাক্ষরেও টের পায়নি। চাঁদনি আপা ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল মাহাতাবের দিকে। বিবশ কণ্ঠে বলল, তারপর বল চিত্রা। চিত্রাও দীর্ঘশ্বাস ফেলে শুরু করলো, খুব সম্ভবত রফিক আঙ্কেল মারা যাওয়ার সময় দুলাভাই এর বয়স ৬-৭ ছিল। তার বাবার এমন মৃত্যু মানতে পারেনি সে। মনের মাঝে পুষিয়ে রেখেছিল ভীষণ ক্ষোভ। উপর উপর সে যতটা ভালো মানুষ ছিলেন, ভেতর ভেতর তার প্রতিহিংসা তাকে এর চেয়েও বেশি অন্ধ করে দিয়েছিল, যার ফলস্বরূপ বড় হওয়ার পর সেই প্রতিহিংসা পরায়ণের জন্য সে বিয়ে করেছে চাঁদনি আপাকে। চেয়েছিল এই বাড়ির ভিটেমাটি আঁকড়ে ধরে সবাইকে নিঃশেষ করে দিতে, তাই না দুলাভাই? মাহাতাব জবাব দিল না। মাথা নিচু করে দৃষ্টি নিবদ্ধ করল ড্রয়িং রুমের মেঝেতে। সবার নিস্তব্ধতা ঠেলে চিত্রায় আবার বলে উঠল, দুলাভাই সম্ভবত তার মায়ের দ্বিতীয় বিয়ে এবং সে ঘরের সন্তান মহিনকেও মানতে পারেনি, কিন্তু সময় ও পরিস্থিতির কারণে সে বলতে পারেনি সেটা। তাই তো সবার প্রতি ক্ষোভ মিটানোর সুযোগ পেল আপার ৭ মাসের সেই অনুষ্ঠানে। চেরির ভাষ্যমতে চেরির শরীরে হাত দিয়েছিল মহিন, যা পরবর্তীতে ওহি আপা নিজের নামে চালিয়ে দিয়েছিল। তোমাদের সাথে আমারও ঘৃণা করেছিল মহিনকে। চেরির কথাকেই সত্যতা ধরেছি, আর তার কারণও আছে, কিন্তু পরপর আমাদের ওপর অ্যাসিড নিক্ষেপ এবং মহিনের মৃত্যু সব ধোঁয়াশা করে রেখে দিল। অতঃপর সেদিন বড় আপা সিঁড়ি থেকে পড়ে যাওয়ায় আমার কলঙ্কের কালি হলো। কিন্তু এখানে এত মানুষকে বিভিন্ন ঘটনা সাপেক্ষে দোষী মনে হলেও দোষগুলো করেছে একজন, সে হলো মাহাতাব। প্রথমে আসি চেরির ঘটনায়। চেরিকে আধার ঘরে ডেকে নিয়ে মহিন বিশ্রী কাজ করেছে আমরা জানতাম এবং মেনেও ছিলাম, কিন্তু সেদিন চেরির সাথে দুষ্টুমি করার ছলে জিজ্ঞেস করতেই চেরি বলল সে মহিনের মুখ দেখেনি, পাঞ্জাবি দেখেছিল। সেই অনুষ্ঠানে দুলাভাই এবং মহিন একই পাঞ্জাবি পরেছিল, তাই দোষটা দুজনের একজনই করতে পারে। সন্দেহের তালিকায় পড়ে গেল দুজনের নাম। অতঃপর কিছুদিন আগে
কোচিং থেকে আসার সময় আমি মাহতাব দুলাভাইকে দেখি পতিতালয়ে একটা গলিতে যেতে। প্রথমে বিশ্বাস হচ্ছিল না, কিন্তু আমি নিজের সাথে সাথে তার পিছে গিয়ে নিজের চোখকে বিশ্বাস করিয়েছি। সব ঘটনাগুলো কেমন আমার মাথায় ঘুরপাক খেতে লাগলো। আব্বু বলেছিল মহিন মারা যাওয়ার আগে আমার ফোন দিয়ে তার সাথে কেউ কথা বলেছে। আমি চট করে রেকর্ডিং লিস্টে ঢুকে যাই, আর সৌভাগ্যক্রমে সেদিনের রেকর্ডিং পেয়ে যাই, যেখানে কণ্ঠ একজন ছিল মহিন আর একজন ছিল দুলাভাই। তারা কি নিয়ে যেন তুমুল কথা কাটাকাটি করছে। স্পষ্টভাবে বোঝার পর বুঝলাম মহিন প্রচুর ভয় পেয়েছিল। সে বুঝতে পেরেছিল আমাদের অ্যাসিডের ঘটনা সম্পূর্ণরূপে তার ঘাড়ে গিয়ে পড়বে, তাই সে দুলাভাইকে হুমকি দিচ্ছিল সব বলে দিবে। আর দুলাভাই আমার ফোন দিয়ে কল দিয়েছিল, হয়তো ধরা না পড়ার জন্য, হয়তো সে মহিনের হুমকিকে ভয় পেয়ে খুন করেছিল নিজের ভাইকে। কেবল তাই না, দুলাভাই মানসিকভাবে বিপর্যস্ত। তার নারীদোষ আছে। পতিতালয়ে তার প্রায়ই আসা যাওয়া। ড্রয়িং রুম জুড়ে নিস্তব্ধতা, সকলের চোখে অবিশ্বাস্যতা। স্বয়ং লতা বেগম তার ছেলের দিকে সেই অবিশ্বাসের দৃষ্টি নিয়ে তাকিয়ে রইলেন। কণ্ঠধ্বনি মাঝেই আটকে রইল শব্দরা। বহু কষ্টে সে উচ্চারণ করল, এসব মিথ্যে, তাই না আব্বা? মাহতাব আগের ন্যায় মাথা নিচু করেই রইল। সবাই মাহতাবের উত্তরের আশায় উন্মুখ হয়ে রইল। এই বুঝি মাহতাব বলবে সব মিথ্যে, কিন্তু সবাইকে ভুল প্রমাণ করে দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, সবই সত্যি, একটা শব্দও মিথ্যে না। আমাকে যা ভাবেন সবাই, তা আমার ভালো মানুষের আদল কেবল। আমি ভালো মানুষ নই। আর চিত্রাদের অ্যাসিড নিক্ষেপ করার কাজটাও আমি করিয়েছি। উদ্দেশ্য ছিল চেরি আর ওহিকে ঝলসানো, চিত্রাকে না। আর মহিনকেও খুন করেছি অনিচ্ছাকৃত। আমি ওকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু ও বোঝেনি। আমি নিজের রাগ সংবরণ করতে না পেরে মেরে ফেলি। অ্যাসিড নিক্ষেপ করা ওই দুই ছেলেকেও আমিই মেরেছি, যেন ওরা আমার বিপদ আনতে না পারে। চেরির সাথেও ওটা আমি করেছি। শেষ কথাটা সম্পূর্ণ হওয়ার আগেই সশব্দে চড় পড়ে মাহতাবের গালে। চড়টা মেরেছে চাঁদনি। রাগে তার মুখ লাল হয়ে গিয়েছে, হাত পা কাঁপছে। একদলা থুতু মাহতাবের উপরে ফেলে ঘৃণা ছুড়ে বলল, পিশাচ! চিত্রা চাঁদনিকে শক্ত করে ধরল, কম্পিত কণ্ঠে বলল, আপনিই সেদিন চাঁদনি আপাকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলেন, তাই না? আমি হাতটা কেবল ধীরে ঝাড়া দিয়েছিলাম, কিন্তু আপা বলল আমি নাকি ধাক্কা দিয়েছি। তখন উপরে আমি আর আপনি ছিলাম। আমি যেহেতু করিনি, তার মানে চিত্রার বাকি কথা বলতে হয় না। মাহতাবী গম্ভীর কণ্ঠে বলে, আমিই করেছি সে কাজটা। আর এই যে দ্রুত সবটা স্বীকার করে নিলাম, কেন জানো? কারণ এত শত বাহানার মাঝেও আমি তোমায় ভালোবেসে ফেলেছি। আবারও চড় পড়ল মাহতাবের গালে। এবার চড়টা দিলেন আফজাল সওদাগর। রাগে সে হুঙ্কার দিয়ে উঠল, তুমুল এক ধাক্কা দিয়ে বলল, তোর সাহস কি করে হলো আমার মেয়েদের দিকে তাকানোর? তোর চোখ উঠিয়ে ফেলবো। মাহতাব কথা বলল না, ঠায় দাঁড়িয়ে রইল। আরো কয়েক ঘা প্রহার হলো। হইচয়ে ভরে গেল সওদাগর বাড়ি। পুলিশ কল দেওয়া হলো। লতা বেগম জ্ঞান হারালেন। চাঁদনি কথা বলার শক্তি না পেয়ে ধপ করে বসে পড়ল। তুমুল বিশৃঙ্খলা পড়ল বাড়ি জুড়ে। চিত্রা সেই বিশৃঙ্খলা ঠেলে বেরিয়ে গেল রাস্তায়। রাত 11টায় ব্যস্ত শহরে একা পায়ে হাঁটা শুরু করলো। অনেকটা পথ যাওয়ার পর পুলিশের একটা গাড়ি তার পাশ দিয়ে চলে গেল সওদাগর বাড়ির দিকে। চিত্রা তাচ্ছিল্য হাসলো খানিক। গত পরশু রাতে সে মাহতাব দুলাভাইদের বাড়িতে প্রবেশ করেছিল পাইপ বেয়ে। ভীতু চিত্রা হুট করেই কেমন সাহসী হয়ে গেল। তৃপ্তি ভরে সে দেখে নিল শহরের রাজপথ। আর তো থাকা হবে না এই শহরে। সে আর বাহার ভাই তো অনেক দূরে চলে যাবে সংসার করতে। কালই তারা শহর ছাড়বে। বাহার ভাই আরেকটা চিঠি পাঠিয়ে নির্দিষ্ট ঠিকানা দিয়ে দিয়েছে। সেখানে গেলেই দুজনের দেখা হবে। তারপর চিরতরে বাহার ভাই চিত্রার। খুব দূরে চলে যাবে তারা। কিন্তু বাহার ভাই বেছে বেছে কবরস্থানের ঠিকানাই কেন দিল?